নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলায় সাফ কথা। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আজ সাফ কথায় মূলত আবারও যে বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে, বারবার যে ঘটনা কিন্তু গোটা বাংলা জুড়ে ঘটছে, এবং এবারের ঘটনা হচ্ছে কোচবিহার সীমান্তে, যেখানে পাকিস্তানি আইএসআই এর চর আর ভাঙড়ে বসে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার মডিউল তৈরির ছক, তা নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব। যেখানে ইতিমধ্যেই আমরা জানতে পারছি কোথাও ভারতীয় সিম কার্ড ব্যবহার করা হচ্ছে, এবং সেই সিম কার্ড ব্যবহার করে ভারতের তথ্য পাকিস্তান বা বাংলাদেশ বা বহির দেশে কিন্তু পাচার করা হচ্ছে। তার পাশাপাশি যদি আমরা দর্শকদেরকে জানিয়ে রাখি, যেখানে ইতিমধ্যেই তৃণমূল নেতার আত্মীয়র আস্তানায় বসেই কিন্তু বলা হচ্ছে যে চলছে দেশ বিরোধী প্রচার ও এসটিএফ এর জোড়া ধাক্কা। এবার রাজ্যে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রশ্ন হচ্ছে যে জেহাদ জালে কি কোথাও গিয়ে বিপন্ন বাংলা, তা নিয়ে আজ আমাদের আলোচনা। এবং আমরা চলে যাব আমাদের অতিথিদের কাছে। আমাদের সঙ্গে আজ সাফ কথায় যারা রয়েছেন বিশিষ্ট অতিথিরা, প্রথমেই আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল দিব্যশঙ্কর ভট্টাচার্য স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনলাইন যুগে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন অনলাইন যুগে বাসন্তীর বিজেপি নেতা বিকাশ সর্দার। বিকাশ দা, আপনাকেও নিউজ লাইভ বাংলার সাফ কথায় স্বাগত। এবার আমি চলে আসবো প্রশ্নোত্তর পর্বে, যেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আর যদি আমরা বলি, আমরা প্রথমেই যাব দিব্যশঙ্কর স্যারের কাছে। স্যার, এই যে কোথাও গিয়ে ভাঙড়ে আমরা দেখছি যে আল কায়দার মডিউল তৈরি করা হচ্ছে, এবং সেই মডিউল তৈরিতে যে যাকে গ্রেফতার করা হয়েছে, যার নাম হচ্ছে জানাদুল বেগ, সে কিন্তু খোদ তৃণমূল ব্লক সভাপতির সম্পর্কে মামা, এবং তার বাড়িতেই কিন্তু সে আশ্রয় নিয়েছিল দীর্ঘদিন ধরে। এবং এই যে যোগাযোগগুলো বা লিঙ্কগুলো যদি আমরা দেখি, তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে গভীর রাজনৈতিক যোগাযোগ, তা কি স্রেফ পারিবারিক সম্পর্ক, নাকি এর পিছনে কোনো বড় রাজনৈতিক অভিসন্ধি ছিল, বা কোনোভাবে কি প্রশ্রয় দেওয়া হয়েছিল তাদের? হ্যাঁ, নিশ্চয় প্রশ্রয় দেওয়া হয়েছে। আর এর জন্য আমি বলি, কারণ আপনি দেখবেন যে আমরা যখন দেখি তখন রাজনীতি আর এইগুলো যে গ্যাং আমি বলবো, এদের কিন্তু একটা লিঙ্ক আছে। আর এই জন্য আমি বলছি, আমার মনে এটা হচ্ছে, আর আজকে আমার মনে এইটা প্রশ্ন আসছে কি বাংলা আর আসাম কি পরবর্তী সময় কাশ্মীরের মতন অবস্থা হবে নাকি। কারণ এই জন্য আমি বলছি, আমি অনেক বছর কাশ্মীরে ছিলাম, আমি পাঞ্জাবেও ছিলাম। আর তখন আমরা দেখতাম কি যখন এই জঙ্গিদের ওদের যা অপারেশনস ছিল, ওইটা আরম্ভ হতো, প্রথম হতো কি ভারত বিরোধী মতাদর্শ থেকে, তারপরে হতো অপপ্রচার হতো, 3 নম্বর সদস্য সংগ্রহ করত, আর তারপরে অস্ত্র অর্থাৎ গোলাবারুদ ক্রয় করত। আমরা যা দেখছি এখন উত্তরবঙ্গ, বা আমরা যা দেখলাম কি 24 পারগানায়, ওইটা আমরা দেখলাম কি ওইখানেও কিন্তু এই 4টা জিনিস, মতাদর্শ, তারপরে অপপ্রচার, সদস্য সংগ্রহ, এই স্টেজগুলো কিন্তু পার হয়েছে। আর এর পরের স্টেজ হবে অস্ত্র বারুদের ক্রয় করার পরে আমরা দেখব একটা নেক্সাস আসবে, আর ওইটা হবে কি মাদকের পাচার, আর তারপরে ভারতীয় জাল নোট, ওইটাও কিন্তু এখানে আমরা দেখছি কি ওইটা হচ্ছে কি ভারতীয় মুদ্রার জাল নোট, ওইটা ওরা তৈরি করছে বা ট্রান্সফার করছে। এই জন্য আমার মনে হচ্ছে কি পাকিস্তানের যা আইএসআই, ওদের কিন্তু একটা লিঙ্ক আছে। আর এই জন্য আমি বলছি, মনে হবে কি অপারেশন সিন্দুরের পরে আগস্ট 2025-এ ফিল্ড মার্শাল আসিম মুনির, উনি ফ্লোরিডা আমেরিকাতে এটা বলেছিল কি আগামী যুদ্ধ ভারতের পূর্ব অর্থাৎ বাংলা আর আসাম থেকে আরম্ভ হবে। আর আমরা সবাই জানি কি আমাদের শিলিগুড়ি করিডর, ওইটা একটা চিকেন নেক, ওইটা একটা সেন্সিটিভ এরিয়া। আর যখন উত্তরবঙ্গে এইগুলো জিনিস হচ্ছে, তার মানে কি আইএসআই লিঙ্ক থাকা, এই যে আমরা দেখলাম কি জাঙ্গিদের এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু বেড়ে গেছে। আর সঙ্গে সঙ্গে
আরেকটা জিনিস দেখছি কি এখন নেপাল তথা কাঠমান্ডুর থেকে, পাকিস্তান থেকে কাঠমান্ডু আর কাঠমান্ডুর থেকে বাংলা এসে যায়, ওই লিঙ্ক একটা, ওই একটা রুট দেখছি। এরপরে আমার মনে হচ্ছে কি এরপরে ঢাকার থেকেও, ঢাকা টু পাকিস্তান থেকে ঢাকা, কারণ পাকিস্তান থেকে ঢাকা এখন ডাইরেক্ট ফ্লাইট আরম্ভ হয়েছে, আর ঢাকার থেকে কলকাতা পর্যন্ত বা বর্ডার ক্রস করে আর একটা রুট হবে। এর সঙ্গে সঙ্গে যদি আমি এই মাদক দ্রব্যের যা রুট আছে ওইটা হলো বার্মার থেকে গুয়াহাটি আর তারপরে উত্তরবঙ্গ, তাহলে আমরা দেখছি কি তিনটা এই যে রুট আছে ওইটা গিয়ে কিন্তু বাংলায় ওরা এসছে, আর ওইখানে বাংলা এখন হাব হচ্ছে। ওই জন্য আমি চিন্তিত যে এইগুলো যা হচ্ছে ওইটা কিন্তু আগামী আমার মনে হয় কি আগামী আমাদের যদি সমস্যা, বিশেষ করে উত্তরবঙ্গ আর 24 পরগনায় এই জায়গায় কিন্তু সমস্যা হতে পারে। একদমই তাই। আমি এবার চলে আসবো আমাদের সঙ্গে বিজেপি নেতা বাসন্তী থেকে বিকাশ সর্দার দা রয়েছেন। বিকাশ দা, আপনার কাছে আমার এই প্রশ্নটা থাকছে, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু যুক্ত হয়েছেন কোচবিহার কলেজের সহকারী অধ্যাপক ডক্টর সুকান্ত ঘোষ। আপনাকেও স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। বিকাশ দা, আপনার কাছে এখানেই আসছি। প্রশ্নটা হচ্ছে যে এখানে আত্মীয়র আস্তানায় বসেই দেশ বিরোধী প্রচার চলছে, অস্ত্র জোগাড়ের চেষ্টা চলছে। প্রশ্ন হচ্ছে যে তবে কি বাংলায় কোথাও নিঃশব্দে জাল ছড়াচ্ছে ভারত বিরোধী শক্তি? আপনি কি মনে করেন? আজকের জিহাদি শক্তি আইএসআই থেকে আরম্ভ করে জেএমবি জঙ্গি বিগত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থায় এইরকম তাদের মামা, তাদের আত্মীয়র নাম করে সেজে, অর্থাৎ বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে সমস্ত এই সমস্ত চরগুলো আজকের তৃণমূল কংগ্রেসের নেতা, পঞ্চায়েত প্রধান, বিধায়ক, সাংসদের পূর্ণ সমর্থন তারা জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড নির্মাণ করে আর তারা আত্মগোপন করেছিল। যে কারণে আমরা এসআইআর প্রক্রিয়াকরণ, এই ভাঙর, এই ক্যানিং পূর্ব বিধানসভা, বাসন্তী সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা, এদেরকে আড়াল করার জন্য আজকে তারা কিন্তু এসআইআর প্রক্রিয়াকরণে বাধাপ্রাপ্ত করেছে। তা সত্ত্বেও এসআইআর প্রক্রিয়াকরণ হয়েছিল। তার মধ্যে এই সমস্ত দুষ্কৃতি, এই সমস্ত আজকে পাকিস্তানি এই জিন্নাতুল্লাহ কিউবা থেকে আরম্ভ করে আজকের বনগাঁ, কোচবিহার থেকে যাদেরকে ধরা পড়ছে এসটিএফ, এর জন্য আজকে তারা ধরা পড়ছে। ধন্যবাদ জানাই এসটিএফ। কিন্তু বিগত দিন এই তৃণমূল কংগ্রেসের যারা ক্ষমতায় ছিলেন, সে সময় এসটিএফ ছিল, পুলিশ প্রশাসন ছিল, বাংলাদেশ থেকে দিনের পর দিন ভোট ব্যাংকের রাজনীতিকরণের জন্য আজকের ক্যানিং এর বুকে এই শেখ শাহজাহান, ভাঙড়ে আজকের শওকত মোল্লা, হোসেন শেখ থেকে আরম্ভ করে জাহাঙ্গীর আলম খাঁ, আজকের রাজাগাজী থেকে আরম্ভ করে শহীদুল সর্দার, শামসুল সর্দার, রমজান মোল্লা, এদের এই পূর্ণ সমর্থনে প্রশাসনকে আজকের হাতিয়ার করে আজকের এদের তৃণমূল কংগ্রেসের মামা, কাকা, জেঠা বানিয়ে, অর্থাৎ ভুয়ো আত্মীয় বানিয়ে তারা কিন্তু একটা ভারতবর্ষকে আর ধ্বংস করার পূর্ণ চেষ্টা করে গেছে। রিসেন্টও কিন্তু এই ককরোচ নামক যারা দেশদ্রোহী আজকের বিচ্ছিন্নতাবাদী সংগঠন, ছাত্র আন্দোলনের নাম করে আজকে তারা কিন্তু ভারতের একটি টুকরে হোঙ্গে, আজাদি মাঙ্গে কাশ্মীর, এই ধরনের স্লোগানের মাধ্যমে আজকের ভারতবর্ষকে ধ্বংস করতে চাচ্ছে। এই জিন্নাতুল্লাহ সহ আরো একাধিক আজকে জঙ্গি কিন্তু আত্মগোপন করে রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপ, তাদের যে পশ্চিমবঙ্গকে ধ্বংস করার যে ষড়যন্ত্র, বাংলাদেশ থেকে আজকে তাদেরকে এখানে চড়াই পড়তে, সুন্দরবন লাগোয়া আজকে সন্দেশখালী, আজকের বাসন্তী, ক্যানিং, এই যে সেফ করিডোর, এখান থেকে সমস্ত জঙ্গিদেরকে আজকে সাপ্লাই দেওয়ার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের প্রশাসনিক যারা আধিকারিক, যে কারণে আজকে তারা ভাঙড়ের মতো, এই ক্যানিং পূর্বের মতো একটা, যেখানে কিনা গণতন্ত্র ধ্বংস, কোনো গণতান্ত্রিক প্রিয় মানুষ সেখানে মুখ খুলতে পারতেন না, আজকে তারা চোখের সামনে বাংলাদেশি জঙ্গি
পাকিস্তানি চর তারা ঘুরে বেড়াতে দেখেও সেখানকার জনগণ, সেখানকার অধিবাসী বৃন্দ আজকে প্রশাসনিক বন্ধুদের কাছে বিগত 15 বছরে কোনো অভিযোগ করতে পারেনি। কারণ যারা অভিযোগ করবে তাদেরকে হয় রাতের অন্ধকারে তাদের বডিগুলোকে লুপাট করা হবে, না হয় সাজান শেখের তৈরি ফিশারিতে আজকের মাছ দিয়ে খাইয়ে দেওয়া হয়, না হয় শওকত মোল্লার আর মেশিনের আঘাতে আর তাদের দুষ্কৃতী বাহিনীর দ্বারা এই হোসেন শেখদের মতো জিহাদি জঙ্গি, এই রাজাগাজীদের মতো জিহাদি জঙ্গিদের দ্বারা সেই সমস্ত প্রতিবাদী যুবকদেরকে আজকে তাদের দেহগুলোকে লোপাট করো। অর্থাৎ 15 বছরে যে পাপ মমতা বন্দ্যোপাধ্যায় এই জাহাঙ্গীর আলম খাঁ আজকে ফিরাদ হাকিমদেরকে কাজে লাগিয়ে গোটা পশ্চিমবঙ্গ, উত্তর থেকে দক্ষিণ, পূব থেকে পশ্চিম সমস্ত জায়গা আজকের ধ্বংস করে গেছে। যদি তারা ভালো কাজ করতো আজকের আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার এসটিএফ তারা আজকে এই জঙ্গিদেরকে উদ্ধার করতে হতো না। বেশ। আগামী দিন তন্ন তন্ন চিরুনি তল্লাশির মাধ্যমে এই সমস্ত দুষ্কৃতী, এই সমস্ত জামাতি জঙ্গি, এই সমস্ত পাকিস্তানি জঙ্গিদেরকে আজকে চিরুনি তল্লাশির মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে একেবারে ঝোলানোর বিকাশ দাবি দা, করছি। আপনি যেমনটা বললেন আমি আসবো আপনার কাছে। তবে এই মুহূর্তে আরো একটা বিষয় আমাদের নজর রাখতে হচ্ছে যে শুধুমাত্র যে উত্তর 24 পরগনা এমনটা নয়, সীমান্ত এলাকা তো বটেই, কিন্তু এবার যদি আমরা নজর রাখি খোদ কলকাতার উপকণ্ঠ, সেখানেও কিন্তু কোচবিহারের দিনহাটার দিকে যদি আমরা নজর রাখি তাহলে সেখানেও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা দেখা যাচ্ছে যে আইএসআই এর চর সন্দেহে পরপর প্রায় 4 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং যেখানে আমরা ভাঙড়ের কথা তো আলোচনাই করছিলাম, তো এই নিয়ে আমার প্রশ্ন থাকছে। আমাদের সঙ্গে কোচবিহার কলেজের সহকারী অধ্যাপক ডক্টর সুকান্ত ঘোষ রয়েছেন। সুকান্ত স্যার, আপনাকে স্বাগত। এবং আপনার কাছে আমার এই প্রশ্নটাই থাকছে যে যেহেতু সীমান্তবর্তী এলাকা এবং শুধু ভাঙড় নয়, তার পাশাপাশি কোচবিহারেও সেই সীমান্তবর্তী এলাকা দিয়ে কিন্তু বারবার আনাগোনা চলে, বহু মানুষ আনাগোনা করেন, কোথাও কখনো মাদক পাচার হোক বা কোথাও কখনো আগ্নেয়াস্ত্র পাচার, কিন্তু এবার যে নেটওয়ার্ক পাওয়া গেছে সেখানে কিন্তু প্রশ্ন উঠছে যে কিভাবে এই ধরনের ঘটনাগুলো বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। কি বলবেন আপনি? দেখো, এটা সেফ করিডোর মানে জঙ্গি কার্যকলাপের জন্য। আর পূর্বতন সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের কথা বলছি, এই বর্ডার এরিয়াতে কিন্তু বারবার বিএসএফ অভিযোগ করেছিল তাদেরকে জমি দেওয়া হয়নি, এবং সেই জমি দেওয়া নিয়ে টানাপোড়েনের জন্য যে অরক্ষিত বর্ডার, সেই অঞ্চলে কিন্তু বহুদিন থেকে এই অবাধভাবে চোরাচালান সঙ্গে হিউম্যান ট্রাফিকিং সহ অনুপ্রবেশ ঘটতো। আমরা দেখেছি এসআইআর এর পরে কিভাবে বর্ডার এরিয়ায় বিভিন্ন বাংলাদেশি যারা তারা ভারতবর্ষে বসবাস করত, এবং এটাও তোমরা তোমাদের চ্যানেলে দেখিয়েছো বা অন্যান্য চ্যানেলেও দেখিয়েছে যে গুলশান কলোনির মতো বিভিন্ন কলোনি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে, এবং সেগুলোতে তাদের কোনো পরিচয়পত্র নেই। এবার এই গুলশান কলোনি ধরেই তুমি যদি পুরো যেটা দিনহাটা বললে, দিনহাটায় পরিষ্কার ভাবে আইএসআই এর চর সন্দেহ যাদেরকে গ্রেপ্তার করা হলো, তার থেকে কিন্তু পরিষ্কার যে এদের বিভিন্ন রকম সিম ভারতবর্ষে তারা সেটা বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠিয়ে দিত। এবং এই যে চৌর্যবৃত্তি, এই যে অপরাধ বৃত্তি, তা কিন্তু বিভিন্ন ভাবে এই যে তুমি জৈশি মোহাম্মদের যে গ্রেপ্তার হয়েছে মোহাম্মদ হামিম মন্ডল এবং তার সহযোগী অর্পিতা ঝাড়খণ্ডে থাকে এবং কন্টেন্ট ক্রিয়েটার, তার মধ্যে প্রেমের সম্পর্ক হোক আর যাই হোক, আমাদের গোপন তথ্য অর্পিতা সরবরাহ করেছে এবং এই হামিম মন্ডলকে একটা জিম থেকে গ্রেপ্তার করা হয়। এবং তার সহযোগী আদিত্য যে কলেজে পড়াশোনা করে, তার মানে এই নেটওয়ার্ক কতটা বিস্তৃত। তাহলে সিম গুলোকে প্রথম কথা বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠানো এখন খুব সহজ। যবে থেকে শেখ হাসিনা আওয়ামী লীগ সরে গেছে তবে থেকে দেখা গেছে তথাকথিত জুলাই বিপ্লবের পর ওই প্রতিবেশী দেশের যে একটা মানে অস্বস্তিকর পরিবেশ এবং অব্যবস্থা, সেটা ভারতবর্ষকে প্রভাবিত করেছে এবং সেই সুযোগটা নিয়েছে অনুপ্রবেশকারীরা, এবং সেখানে সহায়তা বলবো না, অনুঘটকের কাজ করেছে পূর্বতন তৃণমূল সরকার। কারণ বারবার যখন এদের বিরুদ্ধে মানে বিভিন্ন অভিযোগ এসছে, তখন তিনি একবার আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে যে
যদি আমরা সরে যাই হুম কয়েক সেকেন্ডের মধ্যে মানে যে কোনো একটা অব্যবস্থা তৈরি হতে পারে পশ্চিমবঙ্গে। এবং এটাও বলা হয়েছে দুধের গাইতে লাঠিও মাঝে মাঝে খেতে হয়, হুম এগুলো আমরা শুনেছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী বলেছিলেন হুম কলকাতাকে যে কোনো সময় স্তব্ধ করে দিতে পারে। এবং একজন তো আমাদের কলকাতার নগর মানে পাল মেয়র, তিনি বলেছিলেন যে দাওয়াতি ইসলামের কথা বলেছিলেন। তাহলে কোনো একটা জায়গায় এই একটা সেফ করিডোর তৈরি হয়েছিল এই কারণে প্রশাসনিক শিথিলতা ছিল, সঙ্গে সরকারি উদাসীনতা। এবং আরেকটা কথা তোমার মাথায় রাখতে হবে, হুম আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ এই অঞ্চলগুলো কিন্তু সন্ত্রাসবাদীদের একটা সেফ করিডোর এবং একটা নেটওয়ার্ক। তারা কিন্তু এখন আলাদা কাজ করে না, হুম তারা কিন্তু আইএসআই বলো, আনসারুল্লাহ বাংলা বলো, প্রত্যেকে নেটওয়ার্কের মাধ্যমে কাজ করছে। এবং তারা চাইছে কোনোভাবে একত্রিত হয়ে তারা কোনো একটা বড় ঘটনা ঘটাতে। কারণ দেখো, যখন পেহেলগাঁওতে ঘটনা ঘটেছিল, হুম তারপরে যেটা জানা গেল যে তারা আগে রেকি করেছিল। একদম তাহলে রেকি করার ক্ষেত্রেও তারা কিন্তু একটা মুন্সিয়ানা দেখাচ্ছে। মুন্সিয়ানা কেন বলছি, তারা পুরো একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছে হুম ব্লুপ্রিন্ট তৈরি করছে। এই জায়গা থেকে তুমি যে প্রশ্নটা করছো, তার জন্য এখন বর্তমান সরকার আমার মনে হয়, যেহেতু শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পরই তিনি কিন্তু বিএসএফ দের জমি দেওয়ার ক্ষেত্রে তৎপরতা দেখিয়েছে। হুম কিন্তু যে সমস্যাটা এখনো রয়েছে, যে অসংরক্ষিত বর্ডার রয়েছে, সেদিক দিয়ে কিন্তু প্রচুর মানে অনুপ্রবেশ হয়। হচ্ছে এবং হুম মোথাবাড়ি, যেখানে তোমরা দেখেছিলে যে এক সময় বিশাল নামে চলে এসেছিল মোথাবাড়ি, যেখানে হুম একজন ব্যক্তি তিনি পরিষ্কার ভাবে যারা এসআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন হুম তাদেরকে আটকে রেখেছিলেন জাজদের। এবার সেই অঞ্চল দিয়েও কিন্তু মালদার বিস্তীর্ণ অঞ্চল দিয়ে চোরাচালান কিন্তু হয়। এটা কিন্তু অন্তত সরকারকে দেখতে দেখতে হবে। হবে এবং জঙ্গি নেটওয়ার্ককে ভাঙবার জন্য অবভিয়াসলি ভারতবর্ষের নেটওয়ার্ক মানে ইন্টেলিজেন্স অনেক রয়েছে, তাদেরকে ব্যবহার করা হুম এবং সেই জায়গায় অন্তত একটা আঁটো নিরাপত্তার ব্যবস্থা করা। কারণ এই অঞ্চল অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে যে কোনো সময়। কারণ একদম চিকেন নেক আছে, হুম আমার পূর্বতন বক্তা বললেন। হুম একেবারেই আমি আসবো আপনার কাছে, তবে এই মুহূর্তে আমি নীলাদ্রি স্যারের কাছে যাব। যেহেতু আপনি একজন রাজনৈতিক বিশেষজ্ঞ এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমরা তাকাই যে 2014 সালে যে ঘটনা ঘটেছিল খাগড়াগড়ের বিস্ফোরণ হোক বা তার পাশাপাশি আজকের ভাঙড় বা কোচবিহার, আর এর আগে আমরা দেখেছি যে বর্ধমান, যে কোনো জায়গায় হোক রাজ্যে বা বাংলার কথা যেহেতু বলছি, সেখানে কোনো যদি জঙ্গি বা গুপ্তচর ধরা পড়ে তাহলে বারবার কেন স্থানীয় স্তরের কোনো নেতার নাম বা জড়িয়ে যাচ্ছে সেখানে, এবং দল কি তাহলে কোথাও গিয়ে নিজেদের যে নিচু তলার কর্মী তাদের উপর নজরদারি রাখতে ব্যর্থ? আপনি কি মনে করেন? না, প্রথম কথা স্বর্ণালী, আপনাকে বুঝতে হবে হুম যে অনেক জাতীয়তাবাদী খুব আনন্দ করছেন, কারণ পশ্চিমবঙ্গে পরিবর্তন এসছে, নতুন জাতীয়তাবাদী সরকার এসছে, হুম ডবল ইঞ্জিনের সরকার এসছে, সীমান্ত সুরক্ষিত হচ্ছে, ফেন্সিং হচ্ছে। হুম কিন্তু গত 15 বছর ধরে যে জঙ্গিরা অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, তাদের কি করে ডিটেক্ট করা যায়, ডিটেন করা যায় এবং ডিপোর্ট করা যায়, সেই প্ল্যানটা কিন্তু খুব জরুরি। হুম আমরা সীমান্তকে এখন সুরক্ষিত করছি বটে, কিন্তু 15 বছর ধরে কত জঙ্গি পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্য প্রান্তে ছড়িয়ে পড়তে পারে সেটা মাথায় রাখতে হবে। এবং এই জঙ্গিদের আসার পেছনে তৃণমূলের একটা সহযোগ ছিল, কারণ এই জঙ্গিরা ছিল তৃণমূলের কার্যত ভোট ব্যাংক। তৃণমূলের পরাজয়ের মূল কারণ হচ্ছে এসআইআর এর মাধ্যমে এই জঙ্গিদের এবং এই অবৈধ অনুপ্রবেশকারীদের তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হতো। তার ফলে যে ভুয়ো ভোটটা তৃণমূল পেত, যার মাধ্যমে তারা নির্বাচন জিতত, সেটা বন্ধ হয়ে গেল। ভুয়ো ভোটটা বন্ধ হয়ে গেল, জঙ্গিরা তো থেকে গেছে, অবৈধ এই মানুষেরা তো থেকে গেছে যারা বিভিন্ন রকম অসামাজিক কাজে জড়িয়ে আছে এবং জঙ্গিদের কাজে সাহায্য করছে, বিশেষ করে বাংলাদেশ থেকে। কারণ সেখানে আইডেন্টিফাই করাটা স্বর্ণালী ডিফিকাল্ট বাংলা ভাষা ব্যবহারের জন্য। হুম এদের আইডেন্টিফাই করার প্ল্যানটা খুব জরুরি, কারণ এদের প্রত্যক্ষ সহযোগে রয়েছে তৃণমূল, এটা খুব স্পষ্ট। 2 নম্বর, আমাদের বুঝতে হবে এটা শুধু বাংলাদেশ বা পাকিস্তানি সমস্যা নয়, হুম এর পেছনে থাকতে পারে মার্কিন ডিপ স্টেটের হাত। একদম একটা কথা মনে করি,
2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথমবার মুখ্যমন্ত্রী হলেন, তখন আমেরিকার বিদেশ সচিব হিলারি ক্লিন্টন, যার সাথে ডিপ স্টেটের যোগ আছে বলে অনেকেই মনে করে, তিনি কলকাতায় এসেছিলেন মমতার সাথে দেখা করতে। এবার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক মুখ্যমন্ত্রী প্রথম শপথ নিয়েছেন, তাদের কারোর সাথে দেখা করতে কোনো মার্কিন বিদেশ সচিব যান। হিলারি ক্লিন্টন কিন্তু এসেছিলেন। তাহলে প্রশ্নটা এসে যায়, তাহলে মার্কিন ডিপ স্টেটের সাথে কি তৃণমূলের একটা কোথাও একটা আদান প্রদান ছিল? এবং এখন বাংলাদেশে যে সরকার এসছে, তারা কিন্তু অনেক ডিপ স্টেট ফ্রেন্ডলি সরকার। শেখ হাসিনার সাথে কোথায় তাদের সংঘাত? মার্কিনরা চেয়েছিল বাংলাদেশে নিজের ঘাঁটি তৈরি করতে, যাতে শেখ হাসিনা তাতে রাজি হন। মার্কিনরা ঘাঁটি করতে চাইছিল কারণ তারা ভারত এবং চীন, যেগুলো রাইজিং পাওয়ার, তাদের উপর নজরদারি চালাতে চায়, তাদের উপর আঘাত আনতে চায়। কারণ ভারতের উত্থান অর্থনৈতিক এবং সামরিক ভাবে এটা মার্কিনীদের কাছে যথেষ্ট চিন্তার ব্যাপার। কারণ প্রচুর ম্যানুফ্যাকচারিং ভারতের দিকে শিফট করে যাচ্ছে, চীন থেকে আমেরিকায় ফেরত না গিয়ে। ট্রাম্পের যে মেক ইন আমেরিকা নীতি, তার ফলে কাজ করছে না এবং অতীতেও কাজ করেনি। সুতরাং পাকিস্তান এবং বাংলাদেশকে ব্যবহার করে মার্কিন ডিপ স্টেট কি ভারতে আঘাত আনতে চাইছে? এই প্রশ্নটা আরো বেশিভাবে এই মুহূর্তে করা দরকার। কারণ যে আন্দোলন আমরা দেখছি সাম্প্রতিককালে দিল্লিতে, তার পেছনেও কি ডিপ স্টেটের হাত আছে? এবার দুটোকে মেলান। একদিকে সন্ত্রাসবাদীরা ঢুকছে, টাকা ঢুকছে, যুব সমাজকে প্রভাবিত করা হচ্ছে, অন্যদিকে যুবদের মধ্যে একটা আন্দোলন, জেন জি আন্দোলন। সুতরাং এর পেছনে ক্ষমতা দখলের একটা রাজনীতি থাকতে পারে 2029-এ, যেখানে তারা চাইছে ডিপ স্টেট ফ্রেন্ডলি একটা সরকার দিল্লিতে আসুক, যে সরকার দুর্বল হবে, যে সরকারকে প্রভাবিত করতে পারবে মার্কিন ডিপ স্টেট। সুতরাং এটাকে শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তানে আবর্তে দেখলে বোধহয় ঠিক হবে না। বেশ বেশ, আমরা আবারও আলোচনায় আসবো, প্রত্যেককেই সঙ্গে রাখছি এবং যেখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রায় কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে যে রাজ্যে পুলিশ হোক বা এসটিএফ, তারা কিন্তু নিষ্ক্রিয়। কিন্তু এই দুটি ঘটনাতেই যদি আমরা তাকাই, রাজ্য পুলিশের এসটিএফ এবং অ্যান্টি টেরোরিজম যে স্কোয়াড, তারা কিন্তু নিখুঁতভাবে অপারেশন চালিয়ে তাদেরকে গ্রেফতার করছে। এবং কেন্দ্রীয় এজেন্সির আগেই যদি আমরা দেখি, রাজ্য পুলিশ যেখানে সক্রিয়, সেখানে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে বিভিন্ন মহল। আমরা এই আলোচনায় আসবো। আমি দিব্যশঙ্কর স্যারের কাছে চলে যাবো এই বিষয়ে, যেহেতু আমরা আলোচনা করছিলাম যে এই যে জাল নোটের পাচার, বারবার ধরনের জাল নোটের সক্রিয় একটা কোথাও গিয়ে জাল তারা বিছিয়েছে এবং বারবার বিপুল পরিমাণে টাকা উদ্ধার হচ্ছে, বিদেশে পাচার করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই যে বিপুল পরিমাণে টাকা কোথা থেকে আসছে? ওইটা একটা ভালো প্রশ্ন। আর এর জন্য কি আমি কাশ্মীরেও ওইটা দেখেছিলাম কি জাল নোট, ওইখানে লোকাল প্রোডাকশন কিছু হতো, কিন্তু ম্যাক্সিমাম জাল নোটের প্রোডাকশন পাকিস্তান থেকে কাঠমান্ডু, আর কাঠমান্ডু থেকে তারপরে কাশ্মীর বা বাংলা বা এখন আসামেও ওইটা আসছে। এইটা হলো রুট। আর ওই জন্য আমি বললাম কি কাঠমান্ডু হলো জাল নোটের মেইন ফোকাল পয়েন্ট কাশ্মীর পাকিস্তানের থেকে। 2 নম্বর আরেকটা জিনিস দেখছি যে বাইরের শত্রুর থেকে আমার মনে হয় যে অভ্যন্তরীণ যে শত্রু আমাদের দেশে আছে, আমরা ওইটা বেশি একটা চিন্তার বিষয়। আর এই জন্য কারণ আপনি দেখবেন অত বড় টেরর মডিউল, অত নেটওয়ার্ক একটা বানালো, আর বিশেষ করে আমি যদি বলি কি 15 বছর কিচ্ছু হয়নি, আর ওরা একটা টেরর নেটওয়ার্ক একটা বানিয়ে নিয়েছে। আর যখন এই নেটওয়ার্কটা বানায়, তখন ওরা জাল নোটের কারণ সহযোগ লাগবে, এগুলোর জন্য টাকা চাই। আর টাকা কোথায় থেকে আসবে? ওইটা বাইরের থেকে আসবে। আর বাইরে মানে ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট বা জাল নোট। আর জাল নোট কোথায় থেকে? পাকিস্তান থেকে। তো ওই জন্য আমার লাগে যে এই মানি ট্রেলটা আমরা কিন্তু এখন সেন্ট্রাল ফোর্সেস এই মানি ট্রেলকে যদি আমরা কভার করি, তাহলে কিন্তু আমরা এটা বন্ধ করতে পারবো। 2 নম্বর আরেকটা জিনিস, আজকের দিন হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। আর এই আর্টিফিশিয়াল আমরা যা দেখলাম এইবার যে এসটিএফ এর এইগুলো খবর এসলো, ওইটা কোথায় থেকে? ওইটা ইলেকট্রনিক সার্ভেলেন্স করেছে, ওরা মোবাইল নেটওয়ার্কের সার্ভেলেন্স করেছে। আর
এইবার আমরা যা দেখলাম কি রাজনৈতিক যে সহযোগ ছিল ওইটা ওইটা ছিল না, আর ওই জন্য রাজনৈতিক সহযোগ করার জন্য এই এসটিএফ আর বিশেষ করে স্টেট যা পুলিশ ওইটার ওরা সক্রিয় হয়ে গেছে আর এটাকে ধরতে পেরেছে। আর এই জন্য আমি বলি কি এখন কিন্তু আমাদের ইলেকট্রনিক সার্ভেলেন্স, বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক সার্ভেলেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা কিন্তু এই যে জঙ্গিদের এই নেটওয়ার্কটা ওইটা কিন্তু ট্র্যাক করতে হবে আর ওইটা ধরতে হবে। বেশ। আর এর সঙ্গে আর একটা জিনিস আমি এটা বলি কি এখন আইডেন্টিফিকেশন যা একজন বক্তা বলেছিল, তো ডিটেক্ট করার জন্য, ডিপোর্ট করার জন্য আমরা এখন আইডেন্টিফাই করতে হবে, ডিটেক্ট করতে হবে আর অ্যাকশন নিতে হবে। আমরা যা দেখি যে আমরা যখন এরা ধরা পড়ে ওরা কোর্টে যায়, কিছু মাস ওইখানে থাকে, জেলে থাকে, তারপরে বাইরে এসে আবার ওরা বেরিয়ে ওরা হ্যাঁ ওইটা করে। ওই জন্য ওইটা কিন্তু আমরা একটু স্ট্রিনজেন্ট যা রুলস আছে বা অ্যাক্ট আছে ওইটা ব্যবহার করা উচিত। বেশ বেশ, আমি এই বিষয়ে আসবো। আমাদের সঙ্গে বিকাশ সর্দার বাবু রয়েছেন। বিকাশ দা, যেখানে আমরা যদি তাকাই যে এই যে দেশ বিরোধী বা জঙ্গি কার্যকলাপগুলো ঘটছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে জাতীয় নিরাপত্তার স্বার্থে যদি আমরা একজোট হয়ে মোকাবিলা না করা হয়, তাহলে প্রতিবারই যে এক ধরনের রাজনৈতিক আদা ছোড়াছুড়িতে জিনিসগুলো পৌঁছে যায়, কেন বারবার রাজনীতির হাতিয়ার করা হচ্ছে এই দিকগুলো, আপনি কি মনে করেন? গত দিনে যারা আজকের দেশ বিরোধী কার্যকলাপ করেছিল এখনো পর্যন্ত করছে, আজকের আমাদের সংসদে বারবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকের এফসিআর এ বন্ধ করার যে পরিকল্পনা করছে বা সিদ্ধান্ত নিচ্ছে, যে ফরেন থেকে যে ফান্ড আসছে বিভিন্ন এনজিওর মাধ্যমে, অর্থাৎ ব্ল্যাক মানি, যার মাধ্যমে আজকের ভারতবর্ষের সমস্ত আর বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো, এই পাকিস্তানি জঙ্গি বলুন, আজকের আইএসআই জঙ্গি বলুন, ফান্ডের মাধ্যমে ছাত্র সংগঠনদেরকে আজকের কাজে লাগিয়ে হাতিয়ার করে আজকে দেশ বিরোধী কার্যকলাপ করতে, তার জন্য কিন্তু আজকের এই যে ককরোচ কংগ্রেস, সিপিএম, আজকের এসএফআই থেকে আরম্ভ করে টিএমসি, আজকে কেজরিওয়াল, তারা যে চক্রান্ত করছে, সেই চক্রান্ত যদি বন্ধ করতে হয়, সবাই মিলে সমস্ত দল যদি আজকের সিদ্ধান্ত নেন যে আজকের এফসিআর এর যে সিদ্ধান্ত, আজকের কেন্দ্র যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তকে সমর্থন করে, কিন্তু এরা ডিপ স্টেট, পাকিস্তান, চীনের দালালি করতে গিয়ে আজকের ভারতবর্ষ যেখানে ৮০তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি, ভারত মাতার বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসু থেকে আরম্ভ করে মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারতবর্ষ, আজকের আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকের পশ্চিমবঙ্গ ভারতবর্ষ, সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত ভারত বিরোধী তারা কিন্তু বিদেশি ফান্ডে আজকে ছাত্রদেরকে আজকে রাস্তায় নামে, কৃষকদেরকে রাস্তায় নামি আজকের ভারতবর্ষের যে আমাদের সরকার, বিজেপি সরকার, আজকের বিদেশের মাটিতে যে রণকৌশল, যে রণনীতি, আজকের অর্থনীতির দিক থেকে আরম্ভ করে সামরিক দিক থেকে আরম্ভ করে আজকে কৃষক পরিবার, ছাত্র থেকে আরম্ভ করে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ যদি শান্তিতে বসবাস করতে পারে, আজকে সীমান্ত আজকের সুরক্ষা থাকতে পারে, তার পরিকল্পনা করছে। কিন্তু এই দেশ বিরোধী শক্তি ককরোচের নাম করে জোট হয়ে তারা কিন্তু আজকের এফসিআর এর বিরোধিতা করছে, তারা দেশ বিরোধী কার্যকলাপকে সমর্থন জানাচ্ছে, যে কারণে এই ভাঙর, কোচবিহার, বনগাঁ, ভারতবর্ষ সব বিস্তীর্ণ এলাকায় পশ্চিমবঙ্গ থেকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যে পাপ করে গেছে, সেই পাপের ফলে আজকে কিন্তু এই সমস্ত জঙ্গিগুলো আজকের চুপচাপ ঘাপটে মেরে রয়েছে। গুলশান কলোনি বলে গিয়েছে, গুলশান কলোনি থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আজকের খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ধামাচাপা দিয়ে আজকে সেখানে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে, সেই আজকের তার পুলিশ প্রশাসন কাজ করেনি। উত্তরপ্রদেশের এসটিএফ, দিল্লি এসটিএফ, তারা এখান থেকে ক্যানিং থেকে আজকের জঙ্গি উদ্ধার করছে, কলকাতা থেকে জঙ্গি গ্রেপ্তার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় উচিত ছিল আজকের তাদের এসটিএফ পুলিশ প্রশাসনকে কাজে লাগে
আজকের এখান থেকে জঙ্গি মুক্ত করা, কিন্তু আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় হুম। আজকের ভোটের রাজনীতি করার জন্য ভারতবর্ষকে ধ্বংস করার পরিকল্পনা করে গেছে 15 বছর। আর স্বাধীনতার আজকে 80তম আজকে পিরিয়ড আমরা দেখছি, সেই কংগ্রেস যাদের জন্য আজকের এই ভারতবর্ষের ভূখণ্ডকে আজকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল, এই কংগ্রেসের আমলে জওহরলাল নেহরু তাদের চক্রান্তে, মোহাম্মদ আলী জিনার চক্রান্তে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল। আজকে তারাই বেশ, বিকাশ দা, ভারতবর্ষের ভূখণ্ডকে ধ্বংস আমি করার আসবো। চক্রান্ত করছে। আমি আসবো আপনার কাছে। তবে এবার আমি চলে যাব সুকান্ত স্যারের কাছে। সুকান্ত স্যার, যে প্রশ্নটা বারবার কিন্তু উঠে আসছে যে কোথাও গিয়ে কি গোয়েন্দা পরিকাঠামো বা সাইবার এবং ডিজিটাল নজরদারির ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে? কারণ বারবার যে ধরনের ঘটনা ঘটছে, যে আমরা ইতিমধ্যেই দর্শকদের জানিয়েছি, যেখানে ভাঙড়ের সোশ্যাল মিডিয়ায় মুগলে আজম এবং জেহাদি সবি বিল্লা নামের দুটি পেজ খোলা হয়েছিল এবং সেই পেজ খুলে মডিউল তৈরি করা হয়েছিল, আর একই সঙ্গে কোচবিহারে যে ভারতীয় সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানের তথ্য পাচার করা হয়েছিল। দুটো ঘটনা সম্পূর্ণ আলাদা, কিন্তু কোথাও গিয়ে আবারও যে ডিজিটাল এবং সাইবার নজরদারির ক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে। দেখো, এদের নেটওয়ার্ক আমি আগেই বলেছিলাম অত্যন্ত সুদৃঢ় নেটওয়ার্ক তৈরি করেছে, এবং এই মডিউলটার মানে বেসিক্যালি জঙ্গিরা কিন্তু চেঞ্জ করে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি গুলোর, মানে কিভাবে করবেন তার একটা ব্লুপ্রিন্ট আলাদাভাবে তৈরি করে তারা, এবং রেকিটাও করে। এবার দেখা যাচ্ছে কি হচ্ছে, এসটিএফ এবং পুলিশ যেভাবে তৎপরতা দেখাচ্ছে অত্যন্ত সাধুবাদ জানাতে হয়। কিন্তু তুমি দেখবে এই যে সিম, ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে চলে যাওয়া, বা বিভিন্ন ভাবে এখানকার তথ্য পাকিস্তান বা বাংলাদেশে পৌঁছে দেয়া, এটা কিসের মাধ্যমে হচ্ছে? এটা হচ্ছে লাভ জিহাদ, যেটা একটা অন্য জায়গা, লাভ জিহাদ বলবো না, এটা বলে হানি ট্র্যাপ। এই হানি ট্র্যাপটা কিন্তু অর্পিতার মতো অনেকেই রয়েছে, এবং কিছু কিছু মানে একদম নবীন প্রজন্মের ছেলে মেয়েদের নেওয়া হচ্ছে, এবং কোনো না কোনো ভাবে দেখবে যখন এই রইফকে গ্রেফতার করা হলো হাবড়া থেকে, এবং তার সঙ্গে সূত্র ধরে তপসিয়াতে ইমরান হোসেন এ ওকে হেল্প করছিল, বিভিন্ন তথ্য সরবরাহ করছিল। এগুলো কিসের মাধ্যমে করছিল? এগুলো ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবে বিভিন্ন রকম ভাবে যে অ্যাক্টিভিটি গুলো হয়, সবগুলো ধরা সব সময় সম্ভব হয় না, এবং চীনে বিভিন্ন ভাবে এই ডার্ক ওয়েব গুলোর উপরে কন্ট্রোল কিন্তু সরকারের রয়েছে। কিন্তু ভারতবর্ষ তো চীনের মতো মানে একটা কোনোভাবে মানে ভারতের নাগরিকদের স্বাধীনতা হরণ করতে চায় না ভারতীয় সরকার, কিন্তু কোনো কারণে এদের কন্ট্রোলটা রাখতে হবে। কারণ ডার্ক ওয়েব বা জঙ্গিদের যে নতুন ধরনের কৌশল, সেই কৌশলগুলোকে কিন্তু এসটিএফ পুলিশ এটা কিন্তু অনেকটাই ধরতে পারছে। যেটা আগে হতো কি, একটা বড় তদন্ত দেখতে হতো, অন্যান্য রাজ্য থেকে আসতো, এখন কিন্তু পশ্চিমবঙ্গে এটা কিন্তু সম্ভব হয়েছে। কেন হয়েছে? কারণ ৪ঠা মের পর থেকেই কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়েছে। মানে এখন আর অন্তত জঙ্গিদের মানে একটা নিরাপত্তা রাখা, সেটা কিন্তু এখন আর হচ্ছে না, কারণ তারা বুঝতে পেরেছে এখানে কোনোভাবেই কিন্তু এই সরকার এদেরকে বরদাস্ত করবে না। সুতরাং এই মডিউলটার সঙ্গে পেরে উঠতে গেলে সেই টেকনোলজি বা সেই বিষয়ে জ্ঞান আমাদের প্রচুর মানুষের রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যারা এই ডিফেন্স সিস্টেমটাকে ধরে রেখেছে, তাদের থেকে সেগুলো নেওয়া যেতে পারে। এবং আরেকটি জায়গা, যে এই যে বিস্তীর্ণ উত্তর চব্বিশ পরগনা অঞ্চল বা এই যে দিনহাটা, কোচবিহার, এই অঞ্চলগুলোতে আরো বেশি নজরদারি প্রয়োজন। কারণ এগুলো শুধু মানে হানি ট্র্যাপ না, কিন্তু আরো কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু পারস্পরিক এই বিভিন্ন অ্যাপ ইউজ করছে, সেই অ্যাপগুলো ব্যবহার করে কিন্তু তারা তথ্য আদান প্রদান করতে পারছে। এবার সেটাতে অন্তত সরকারের একটা চেষ্টা উচিত, মনিটরিং, এবং সবচেয়ে বড় কথা এইভাবে গ্রেপ্তারি প্রয়োজন। মানে গ্রেপ্তারি হলে ওদের অন্তত ভয়টা ধরতে পারে যে না, আমরা এর সঙ্গে যুক্ত হব না। কারণ এদের তো মগজ ধুলাইটা হয়েই থাকে এখন ইন্টারনেটের মাধ্যমে। এখন তো আর ওই গিয়ে আইএসআই বা আনসারুল্লাহ বাংলা এরা এসে সরাসরি করছে না, এখন এই বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তারা এই মানে একটা অদ্ভুত ভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করছে একটা জেনারেশনকে, যেটা বহু আগে করতো সামনাসামনি ভাবে।
আমরা আজমল কাসেমের সময় দেখেছিলাম। একই রকম ভাবে এই যে যাদের নামগুলো আজকে আসছে, তারা কিন্তু আমাদের ভারতবাসী, হুম। মানে ইন্ডিয়ান সিটিজেন, তাদেরকেও যুক্ত করা হচ্ছে খুব সহজভাবে। এবং বেশ, কোনো বেশ। কাস্ট, মানে কোনো কাস্ট কিন্তু নেই, মানে নেই। আমরা একটা সম্প্রদায়কে আগে দাগিয়ে দিতাম, হুম। এখন কিন্তু না, হুম। এখন সব সম্প্রদায়ের মধ্যে রয়েছে। হুম। একদমই, আমি আসবো আপনার কাছে এই সূত্র ধরেই। আমি যাবো নীলাদ্রি বাবুর কাছে। যেহেতু সুকান্ত স্যার যেমনটা বললেন যে কোথাও গিয়ে যে ডার্ক ওয়েবটা কাজ করছে এবং যে সমস্ত অ্যাপ তারা ব্যবহার করে যার মধ্যে এলিমেন্ট এক্স এর নাম রয়েছে, কিন্তু সেই অ্যাপগুলো কিন্তু ভারতে নিষিদ্ধ, তারপরেও কিভাবে হচ্ছে এই অ্যাপের মধ্যে কাজ। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি জাল নোট পাচার হোক, সিম কার্ড জালিয়াতি হোক, অস্ত্র জোগাড়ের চেষ্টা হোক, কিভাবে ঘটছে এই ঘটনাগুলো। এবং বিএসএফ আর যদি রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় বা কোঅর্ডিনেশনের অভাব থাকে, বা প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে কি এই অভাবের জন্যই কি এই ধরনের ঘটনা ঘটছে, আপনি কি মনে করেন? দুটো দিক আছে, একটা হচ্ছে এই জাল নোট এবং অ্যাপ, অবৈধ অ্যাপ, ডার্ক ওয়েবের অ্যাপ, এগুলোকে নিয়ন্ত্রণ করা, এগুলোকে বন্ধ করা, এটা একটা দিক। কিন্তু এগুলো কাজ করছে কারণ হচ্ছে এগুলো জনপ্রিয় হচ্ছে, যুব সমাজের মধ্যে এর একটা প্রভাব দেখা যাচ্ছে। এবার এটা বুঝতে হবে এর কারণটা। এই যে ডিপ স্টেটের কথা আমরা বলছি, শোনা যায় তার মাথায় আছেন জর্জ সোরস বলে এক ভদ্রলোক, এবং তার মতাদর্শ হচ্ছে কালচারাল মার্কসিজম। এই কালচারাল মার্কসিজম মনে করে রেভলিউশন বা ডিপ স্টেট এগুলো সফল হয়নি বিভিন্ন দেশে, তার কারণ হচ্ছে সাংস্কৃতিক জাতীয়তাবাদ। এই সাংস্কৃতিক জাতীয়তাবাদীরা মানুষকে এই প্রভাব থেকে আগলে রেখেছে। ভারতবর্ষের ক্ষেত্রে যেরকম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং অন্যান্য সাংস্কৃতিক জাতীয়তাবাদী সংগঠনরা আগলে রেখেছে, যে জন্য ডিপ স্টেট প্রভাব বিস্তার করতে পারেনি। সুতরাং এদের একটাই রাস্তা, যুব সমাজ, নতুন প্রজন্মের মগজ ধোলাই করা, একটা কাউন্টার কালচারাল সংস্কৃতি তৈরি করে। যে ককরোচ মুভমেন্ট আমরা দেখলাম, এটা কিন্তু এই কাউন্টার কালচার তৈরি করার একটা চেষ্টা, যার মধ্যে দিয়ে যুব সমাজের মগজ ধোলাই এরা করছে। এই মগজ ধোলাইয়ের প্রক্রিয়াটাকে যদি আটকানো না যায়, এবং এখানে মিডিয়ারও একটা বড় ভূমিকা আছে, একদম। তাহলে কিন্তু শুধু নিয়ন্ত্রণ করে এই ডিপ স্টেটের প্রসার, এই যে ভারত বিরোধী অ্যাক্টিভিটি ছড়িয়ে পড়া, এই যে ককরোচ মুভমেন্ট, এগুলোকে আটকানো যাবে না। এই যে যুবরাজ সমাজটা এদের এই ড্রাগের নেশার মতো এদের ফাঁদে পা দিচ্ছে, এদের এটাকে কাউন্টার করা দরকার, এফেক্টিভলি কাউন্টার করা দরকার। সোশ্যাল মিডিয়া, ট্র্যাডিশনাল মিডিয়া, সংবাদপত্র, টেলিভিশন, সবার ঐক্যবদ্ধ হয়ে এটাকে কাউন্টার করা দরকার। সমস্ত দেশের সমস্ত সাংস্কৃতিক জাতীয়তাবাদী যে অর্গানাইজেশন আছে তাদের এক হওয়া উচিত দেশকে বাঁচানোর জন্য ডিপ স্টেটের হাত থেকে। তবেই বেশ। এর থেকে আমরা মুক্তি পেতে পারি 2029-এ যে যুদ্ধ সামনে আসছে সেই যুদ্ধে। একদমই। আবারও আমরা একটা ছোট্ট বাণিজ্যিক বিরতি নেব, বিরতির পর আবারও ফিরবো আলোচনায়। সবাইকে সঙ্গে রাখছি এবং সাফ কথার একেবারে শেষ পর্যায়ে আমরা রয়েছি। সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাব। এবং এবার আমার প্রশ্ন থাকছে দিব্যশঙ্কর ভট্টাচার্য স্যারের কাছে, যেখানে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ হোক বা কলকাতা সংলগ্ন যে সমস্ত এলাকা, সেই এলাকাগুলি যে কোথাও গিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির জন্য এবার স্লিপার সেল বা নতুন সদস্য নিয়োগের সহজ চারণভূমিও হয়ে উঠেছে। এবং কোথাও গিয়ে যে যুব সমাজকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, এই ব্রেন ওয়াশ করার প্রবণতাটা রোখার সামাজিক উপায় কি কি থাকছে, আপনি কি মনে করেন? এখন আপনি দেখবে যে যুব সমাজ একটু ব্রেন ওয়াশ হয়ে গেছে, আর ব্রেন ওয়াশ সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়া এখন এইটা হচ্ছে কি, সবাই আমি দেখি কি রিল বানাতে ব্যস্ত, খালি রিল বানায় আর তারপরে সার্কুলেট করে। আর এটা কিন্তু চায়নাতে এটা হচ্ছে না। কেন এটা হচ্ছে না আমি আপনাকে বলছি। কারণ এই যে ডিপ স্টেট কন্ট্রোল করে ফেসবুককে, ওরা কন্ট্রোল করে গুগলকে। আর চায়নাতে ওদের নিজের গুগল একটা আছে, ওদের গুগলের নাম হলো বাইডু। তো ওরা ওই জন্য চায়নাতে যদি কেউ থাকে ও গুগল করে না, ওরা বাইডু করে। তো আমি ভাবি যে আমাদের ভারতবর্ষে কিন্তু আমাদের নিজের একটা ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের মতন ওইটা হওয়া উচিত, 1 নম্বর। 2 নম্বর, আরেকটা জিনিস দেখছি, এইগুলো আমি যে আপনাকে আগেও বলেছি যে আমাদের ভিতরে যে অভ্যন্তরীণ শত্রুগুলো আছে ওদের কিন্তু ফরেন ফান্ডিং আসছে। আর আপনি দেখবে যে এই এখন
ফরেন কন্ট্রিবিউশন FCRA ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল একটা এসেছিল লোকসভায়, ওইটার জন্য অত লোক এগেনস্টে, পুরো অপোজিশন পার্টি এগেনস্টে গেল। কেন? কারণ এই ফরেন থেকে ফান্ডিং গুলো আসে, এরা যায় চার্চে যায়, এরা মসজিদে যায়, মাদ্রাসা, বিশেষ করে মাদ্রাসাগুলোতে যায়। তো ওইখান থেকে কিন্তু আমরা দেখছি ওইটা একটা নেক্সাস একটা আছে, যে ওদের ফরেন ফান্ডিং এর কিছু অংশ আমি বলবো যে ওরা জাঙ্গিদের ওদের মিলিটেন্ট গ্রুপের পাশেও যায়। আর একটা জিনিস আমরা দেখব কি, এখন যে ডিপ স্টেটের কথা আমি বললাম, ওরা কিন্তু এখন যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এইগুলো কিন্তু ব্যবহার হচ্ছে। আর এইগুলো ব্যবহার হচ্ছে, আমরা দেখলাম কি এই জিনাতুল্লাহ কিবরা বা শেখ শফিকের, ওরা কিন্তু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ইউজ করত, ব্যবহার করত। তার কোডে এখন ওদের প্রোগ্রেস এটা হচ্ছে কি ওরা কোড ব্যবহার করছে। আর এই জন্য এটা একটু কন্ট্রোল করতে হবে। আর কেমন করে কন্ট্রোল করতে হবে, এইটা আমার মনে হয় যে গভর্নমেন্টের একটা রেগুলেশন, একটা নিয়ন্ত্রণ হওয়া উচিত, নাম্বার 1। 2 নম্বর, আমরা এখন মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামে একটা ফেসবুকের ইকুইভ্যালেন্ট বা ইন্টারনেট বা গুগলের ইকুইভ্যালেন্ট একটা আরম্ভ করা উচিত ভারতে, অ্যাপ আরম্ভ করা উচিত। 3 নম্বর, আমাদের যে স্কুল কলেজে, বিশেষ করে স্কুলে কিন্তু আমি ভাবি যে আমাদের কারিকুলামটা একটু বদলি করতে হবে। আর তারপরে আমার আর একটা পয়েন্ট আছে যে আমাদের যে সামাজিক মাধ্যমগুলো আছে ওইখানে কিন্তু এইগুলোর যা ফেসবুকের বা যা প্রভাব পড়ছে, ওই জন্য ওইটার উপরে কিন্তু আমরা একটু কন্ট্রোল বা একটু নজর রাখা উচিত। একদম একদম। আমি এবার চলে যাব বিজেপি নেতা বিকাশ সর্দারের কাছে, যেখানে আমরা জানি যে অভিযুক্ত যে জানাদুল বেগ, তার বিষয়ে যে তথ্য পাওয়া গেছে যে সে কিন্তু দিনের পর দিন ঘরের বাইরে বের হতো না, পাড়ার লোকেদের সঙ্গেও সে মিশতো না, অথচ তাদের বাড়িতে বহিরাগত যুবকদের বারবার আনাগোনা চলতো। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজ কি তাহলে কোথাও গিয়ে চারপাশের এই সন্দেহভাজন গতিবিধি নিয়ে উদাসীন, যে প্রতিবেশীরা টের পাচ্ছেনই না এবং তাদের টের পাওয়ার আগেই STF কে আসতে হচ্ছে? আপনি কি মনে করেন? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আজকের যে সমস্ত ব্যাঙের ছাতার মতো আজকের মাদ্রাসাগুলো গজে উঠেছে, সমস্তটাই কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এই শাসন ব্যবস্থায় আজকে তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। যে কারণে তারা কিন্তু জানেন এই জিন্নাতুল্লাহর মতো আরো বহু আজকের কিন্তু পাকিস্তানি চর জেএমবি জঙ্গি পশ্চিমবঙ্গের বুকে আত্মগোপন করে রয়েছে। তাদের মূল উদ্দেশ্য কাউকে এই অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতাদের সহযোগিতা ভুয়ো বাবা মামা কাকা বানিয়ে আর ফলস ভোটার কার্ড আধার কার্ড নির্মাণ করে আজকে তাদেরকে এখানে আশ্রয় দেন। এসআইআর প্রক্রিয়াকরণ তৎকালীন সময় হয়েছিল নির্বাচন কমিশনের গাইডলাইন্স অনুযায়ী, কিন্তু আমাদেরকে ভাবতে হবে বহু তথ্য রয়েছে যারা কিনা আজকের শ্বশুরকে বাবা বানিয়েছে, বহু তথ্য রয়েছে। এই দক্ষিণ 24 পরগনা বলুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা প্রশাসনিক আধিকারিক ছিলেন, যারা BLO অফিসার ছিলেন, তারা তৃণমূল কংগ্রেসের এই শওকত মোল্লা বলুন, এই রাজা গাজী বলুন, জাহাঙ্গীর আলম খাঁ, ভয় দেখিয়ে তথ্য রয়েছে আমাদের কাছে, শ্বশুর তাকে বাবা বানিয়েছে, বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে। আমাদের সরকার এসছে, আমরা অবশ্যই আমাদের সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এই সমস্ত বিষয়ে আমরা অভিযোগ জানাবো। তারা শ্বশুর হিসাবে থেকে তারা বাবা সেজে ভোটার তালিকায় নাম তুলেছে। পাস্ট হিস্ট্রি, নারী পাচার, স্মাগলিং করা বিভিন্ন তথ্য রয়েছে। যে সময়টা SIR প্রক্রিয়াকরণ চলছে, সমস্ত প্রশাসনিক আধিকারিক তৃণমূল কংগ্রেস, সেই বিষয়টার জন্য আজকের কিন্তু এই জিন্নাতুল্লাহর মতো পাকিস্তানি চর আজকে ধরা পড়েনি। STF
আজকের এই জিন্নাতুল্লাহকে ধরলো। হুম, সমাজ ব্যবস্থায় যারা আজকের বসে রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যারা মদতে এফসিআর এর অর্থাৎ বিদেশি বিদেশি ফান্ড আজকে দেশ বিরোধী চক্রান্ত ভারতবর্ষকে ধ্বংস করার যে পরিকল্পনা, এই গ্যাং এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে বেশ গুলশান বেশ, করিনি বলুন, বেশ। সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে। এই একেবারেই। জাল আমাদের সরকারের মাধ্যমে আমরা ধ্বংস করব অনিবার্য। এদের মাথাদেরকে আমরা অতি দ্রুততার সহিত ধ্বংস করতেই STF হবে, এর কারণ মাধ্যমে না হলে কিন্তু অবশ্যই ধ্বংস করতে আগামীতে পরিস্থিতি অনেক ভয়াবহ হতে চলেছে। আপনি সঙ্গে থাকুন, আমি একেবারে শেষ পর্যায়ে যেহেতু এসে গেছি, নীলাদ্রি স্যারের কাছে যাব আমি। যেখানে আমরা জানি যে এই যে ভারতীয় সিম কার্ড ব্যবহার করা হচ্ছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে তথ্য পাচার করা হচ্ছে, কোথাও গিয়ে সিম কার্ড ভেরিফিকেশন হোক, ডিজিটাল সিকিউরিটি সিস্টেম কতটা সুরক্ষিত, এবং তার পাশাপাশি এই যে অবৈধভাবে যেখানে ভোটার আইডি বা আধার কার্ড বানানো হচ্ছে, কোথাও গিয়ে বারবার যে ঘরের শত্রু বিভীষণ তাই কিন্তু পরিচয় পেয়ে উঠছে। আপনি কি বলবেন? মানে 100 বার যেভাবে আধার কার্ড বানানো হয়েছে তৃণমূলের আমলে, এবার এই আধার কার্ড যারা পেয়েছে তারা তো জনসংখ্যার সাথে মিশে গেছে, তারা হয়তো ভোট দিতে পারছে না, ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, হুম, কিন্তু এটা বুঝতে হবে তারা কিন্তু আমাদের জনসংখ্যার মধ্যেই মিশে আছে এবং তাদের মধ্যেও সন্ত্রাসবাদীরা থাকতে পারে, হুম। তাদের মধ্যেও ডিপ স্টেটের এজেন্টরা থাকতে পারে। সুতরাং এই যে নেটওয়ার্কটা 15 বছর ধরে যেটা পশ্চিমবঙ্গের বুকে ছড়িয়ে পড়েছে, বিষাক্ত রক্তবীজেরা, তাদের নিয়ন্ত্রণ কিন্তু 1 মাসে 100 দিনে করা সম্ভব নয়। হুম, এর পেছনে একটা ইন্টিগ্রেটেড প্ল্যান দরকার, একদিকে এদের নিয়ন্ত্রণ করা, আর 2 নম্বরে এরা যে সামাজিক প্রভাব তৈরি করছে এটাকে নিয়ন্ত্রণ করা। এবার সামাজিক প্রভাব তৈরি করা নিয়ন্ত্রণ করতে গেলে যেটা সবচেয়ে বেশি দরকার, মিডিয়া, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান, এই 3টে স্তম্ভ গণতন্ত্রের, এই 3টেকে একসাথে কাজ করতে হবে। একদম। যুব সমাজের ওপর যে ডিপ স্টেটের প্রভাব, দেশ বিরোধী শক্তির প্রভাব, সেটাকে নিয়ন্ত্রণ করা, আর একেবারে। সরকারকে কড়া হাতে এইসব সিম কার্ড বলুন, আধার কার্ড বলুন, যেগুলো অবৈধ সিম কার্ড বা অবৈধ আধার কার্ড দেওয়া হয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। একেবারেই আজকে আলোচনা থাকার জন্য আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাবো, যেহেতু আমরা একেবারে সাফ কথার শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সঙ্গে দিব্যশঙ্কর ভট্টাচার্য স্যার এতক্ষণ ছিলেন, আপনাকে ধন্যবাদ। নীলাদ্রি ব্যানার্জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। বিকাশ সর্দার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং এর আগে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর সুকান্ত ঘোষ, প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের সাফ কথায় থাকার জন্য। অর্থাৎ কোথাও গিয়ে আজকের আলোচনা আবারও একই টপিকে করতে হলো, কারণ বারবার 2-3 দিনের মাথায় কিন্তু দেখা যাচ্ছে যে বারবার বাংলায় আজকে বর্ধমান, কালকে ভাঙড় বা কোচবিহার, এই সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু কোথাও গিয়ে আইএসআই জঙ্গির বা পাক জঙ্গির লিঙ্ক পাওয়া যাচ্ছে, এবং এই যে বড় নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের একেবারে সমাপ্তি কবে ঘটবে সেদিকেই নজর, এবং তার পাশাপাশি অবৈধভাবে যেভাবে বিভিন্ন নথিপত্র বানানো হচ্ছে তা বন্ধ করা যায় কিনা, এবং একই সঙ্গে যে সোশ্যাল মিডিয়ায় সামাজিকভাবে কতটা আমরা অগ্রসর রয়েছি, সাধারণভাবে আমাদের সেদিকে গোটাভাবে নজরদারি রাখতে হবে। আজকের মতো সাফ কথা এখানেই শেষ করছি, এরপর চোখ রাখুন খবরে।